এই বিশ্বে বিখ্যাত যে কয়জন কবির আগমন ঘটেছে, মহাকবি ফেরদৌসীর নাম তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন একাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি। বর্তমান যুগে ঘরে ঘরে যেমন কবির জন্ম হচ্ছে, কোন রকমের একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে যেতে পারলেই কবি হিসেবে পরিচিতি পাওয়া যায়, বা জোর করে হলেও পরিচিতি হবার চেষ্টা চালায়। কিন্তু তখনকার দিনে এমনটি ছিল না। যেমন তেমন লোক কবিতা লিখতেন না। কবির মন, কবির দেখার শক্তি, কবির চিন্তা, কবির দেখার বিষয়বস্তু সাধারণ লোক হতে ছিল অনেক ভিন্ন। সাধারণ মানুষ যা দেখে, যা ভাবে, সেগুলো কবির চোখে নতুন করে দেখা দেয় এবং বাস্তব জীবনের সত্যগুলো কবির হৃদয়ে জেগে ওঠে। বর্তমান অধিকাংশ কবির লেখা কবিতা একবার পড়লে যেমন দ্বিতীয়বার পড়তে আর ইচ্ছে হয় না, অথচ মহাকবি ফেরদৌস বহু বছর আগে ইন্তেকাল করলেও আজও প্রায় প্রতিটি মুসলমানের কণ্ঠে উচ্চারিত হয় তার কবিতা। কি যেন এক পরম আকর্ষণ লুকিয়ে আছে তার কবিতার মধ্যে। নেই কোনো বিরক্তি, অতৃপ্তি ও তৃপ্ততা। যতবার পড়া হয় ততবারই যেন ইচ্ছে হয় শুনতে বা পড়তে। মহাকবি ফেরদৌসীর জীবন সম্পর্কে নির্ভরযোগ্য বিশেষ কিছু জানা যায় না। তার মৃত্যুর প্রায় 1 শতাব্দীর পর ইরানের বিখ্যাত কবি নিজামি আরবি ফেরদৌসী সম্পর্কে যা লিপিবদ্ধ করেছেন তা থেকে যা জানা যায়, মহাকবি ফেরদৌসী 941 খ্রিস্টাব্দে ইরানের সমরখন্ডের অন্তর্গত তুষনগরে বাজ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল মোহাম্মদ আবুল কাসিম। ফেরদৌসী তার উপাধি গজনীর সুলতান মাহমুদ তাকে এই উপাধি ভূষিত করেন। সেই থেকে তিনি ফেরদৌসী নামে খ্যাতি লাভ করেছেন। তার পিতা মোহাম্মদ ইসহাক ইবনে সরব শাহতুষনগরীর রাজকীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ছিলেন। ফেরদৌসী ভালো লেখাপড়া শিখেছিলেন। তার আর্থিক অবস্থায় মোটামুটি ভালো ছিল। জানা যায় তিনি উত্তরাধিকার সূত্রে অনেক জায়গা জমি পেয়েছিলেন, যা থেকে প্রচুর অর্থ আয় হতো। তিনি বাল্য বয়স থেকে কবিতা লিখতে পছন্দ করতেন। কম বয়সেই বিয়ে করেন। যৌবনে তিনি একান্তভাবে কবিতা চর্চায় আত্মনিয়োগ করেন এবং রাজকীয় উদ্যানের পার্শ্ববর্তী ছোট্ট নদীর তীরে বসে কাব্য লিখতেন। সুখ ও শান্তিময় জীবনের দিনগুলো এখানেই তিনি কাটিয়েছেন। কিন্তু সুখ তার জীবনে বেশি দিন স্থায়ী হলো না। তার পরিবারের উপর তুষের শাসনকর্তার খারাপ দৃষ্টি পড়ল। অবস্থা এমন হলো যে অবশেষে নিজ গৃহে অবস্থান করাই ছিল তার জন্য দুঃসাধ্য ব্যাপার। তার একমাত্র একটি কন্যা সন্তান ছিল। কন্যাকে সব পাত্রে বিয়ে দিয়েছিল তার জীবনের সবচেয়ে বড় আশা। এছাড়া নিজ দেশের জনগণের দুঃখ, দুর্দশা, অভাব, অনটন দেখে তার মন প্রায় কেঁদে উঠত। তিনি প্রতিজ্ঞা করলেন যেভাবে জনগণের দুঃখ, দুর্দশা দূর করবেন। কিন্তু তার মনে এই আকাঙ্ক্ষা আর পূরণ হলো না। নিজ গৃহে অবস্থান করাই যখন তার অসম্ভব হয়ে উঠল, তখন জনগণের কল্যাণে কাজ করবেন কিভাবে? তিনি কন্যাকে সাথে নিয়ে নিজ গৃহ থেকে বেরিয়ে পড়লেন অজানা এক নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তার জীবনের এই দুঃসময়ে সাক্ষাৎ পেলেন গজনীর সুলতান মাহমুদের। 997 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনীর সিংহাসনে আরোহণ করেন। তিনি দেশ বিদেশের জ্ঞানী ব্যক্তিদের খুব সম্মান করতেন এবং তার দরবার দেশ বিদেশের কবিদের কবিতা আবৃত্তির আসর হতো। আবুল কাসেম সুলতান মাহমুদের নিকট যথাসময় সম্মান পাবেন চিন্তা করে গজনীর উদ্দেশ্যে রওনা দেন। গজনীর রাজ দরবারে প্রবেশ করা তখন ছিল খুবই কঠিন ব্যাপার। তিনি দরবারের অন্যান্য কবিদের ষড়যন্ত্রের সম্মুখীন হন। অবশেষে সুলতান মাহমুদের উজির মোহেক বাহাদুরের সহযোগিতায় তিনি রাজ দরবারে প্রবেশ করেন। সুলতানের সাথে কবির প্রথম পরিচয় হয় কয়েকটি কবিতা পাঠের মাধ্যমে। প্রথম সাক্ষাতে সুলতান কবির আবৃত্তি করা কয়েকটি কবিতা শুনে অত্যন্ত মুগ্ধ হন এবং এই বলে কবিকে সংবর্ধনা করলেন, আই ফেরদৌসী তু দরবার মে ফেরদৌসী কর দি, অর্থাৎ হে ফেরদৌসী
তুমি সত্যি আমার দরবারকে বেহেশতে পরিণত করে দিয়েছ। এ থেকে কবির নাম ফেরদৌসী হলো এবং পরবর্তীতে তিনি ফেরদৌস হিসেবে খ্যাতি লাভ করলেন। সুলতান কবির জন্য পৃথকভাবে উন্নত মানের বাসস্থান ও থাকা খাওয়ার ব্যবস্থা করেন এবং কবিকে রাজকবি হিসেবে মনোনীত করেন। আস্তে আস্তে কবি ফেরদৌসীর সাথে সুলতান মাহমুদের সম্পর্ক গভীর হয়ে যায়। কবির কবিতা ও তার জ্ঞান বৃদ্ধি সুলতান তার প্রতি মুগ্ধ হয়ে যায়। কিন্তু এখানেও সুলতানের সাথে কবির গভীর সম্পর্ক আজীবন স্থায়ী হলো না। কবি ফেরদৌসীর সাথে সুলতানের গভীর সম্পর্ক এবং রাজদরবারের কবির শ্রেষ্ঠ সম্মান দেখে রাজসভার অন্যান্য কবিরা ঈর্ষান্বিত হয়ে উঠল এবং কবিকে রাজদরবার থেকে বের করার জন্য কবির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। অন্যদিকে সুলতানের প্রধানমন্ত্রী খাজা মঈনুদ্দিন ও কবির সাথে গোপন শত্রুতা আরম্ভ করলো। ইতিমধ্যে সুলতান মাহমুদ কবিকে মহাকাব্য শাহনামা রচনা করার অনুরোধ জানান এবং প্রতিটি শ্লোকের জন্য একটি করে স্বর্ণমুদ্রা দিবেন বলে প্রতিশ্রুতি দেন। যতদূর জানা যায় কবি সুদীর্ঘ ৩০ বছর পরিশ্রম করে শাহনামা রচনা করেন। এর মধ্যে শেষের ২০ বছর কবি রাজসভায় কাটান। শাহনামা পৃথিবীর মহাকাব্য সমূহের অন্যতম। ইহা ৭টি বৃহৎ খণ্ডে বিভক্ত এবং ৬০,০০০ শ্লোক রয়েছে। এতে কাব্যের কোথাও অশ্লীল বাক্য বা ইতর উপমার প্রয়োগ নেই। কবি নিজামের মতে শাহনামা কাব্য রচনা শেষ হয়ে হিজরির ৯৯৩ সনে। শাহনামা কাব্য রচনা শেষে সুলতান রাজ দরবারের কতিপয় ঈর্ষান্বিত ও ষড়যন্ত্রকারীর কুমন্ত্রণা শুনে তার প্রতিশ্রুত ৬০,০০০ স্বর্ণমুদ্রার পরিবর্তে কবিকে ৬০,০০০ রৌপ্য মুদ্রা মতান্তরে ৬০,০০০ দিরহাম প্রদান করেন। সুলতান কবির বিরুদ্ধে আমলাদের ষড়যন্ত্রের কথা বুঝতে পারেন। এদিকে কবি ফেরদৌসী সুলতানের প্রতিশ্রুত ৬০,০০০ স্বর্ণমুদ্রা না পেয়ে ক্রোধে ক্ষোভে ও দুঃখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কবির অর্থের লোভী ছিলেন, বরং সুদীর্ঘ ৩০ বছর পরিশ্রমের বিনিময়ে অর্থ দেয়া হয়েছে তা কবি নিজের জন্য অপমান মনে করেছে। ফেরদৌসী দিন হতে পারেন, কিন্তু তার আত্মা দিন নয়। সুলতান হয়ে তিনি কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, এসব কথা চিন্তা করে কবি সুলতানের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন এবং কবিকে সুলতানের দেয়া সমুদয় অর্থ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। শুধু তাই নয়, সুলতানের দেয়া সমুদয় অর্থ বৃত্ত, স্নাগারের রক্ষক ও নিকটস্থ গরিব লোকদের মধ্যে ভাগ করে দেন। রাজ পুরস্কারকে অপমান করার ঘটনা সুলতানের কানে পৌঁছালো। রাজসভায় অন্যান্য কবি ও আমলারা সুলতানকে বিষয়টি ভালোভাবে বোঝায়নি, বরং তারা সুলতানের নিকট কবির বিরুদ্ধে কুচ্ছা রটিয়েছে। তারা সুলতানের নিকট কবিতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে কবির বিরুদ্ধে সুলতানকে খেপিয়ে তোলে। সুলতান ক্ষুব্ধ হয়ে কবিকে হাতির পদতল পিষ্ট করে হত্যা করার আদেশ দেন এবং পরক্ষণে এই আদেশ তুলে নিয়ে কবিকে গজনী ত্যাগ করার নির্দেশ দেন। সুদীর্ঘ ২০টি বছর কবি কাটিয়েছেন গজনীতে। তার জীবনের মূল্যবান সময় এবং শ্রম ব্যয় করেছেন এখানে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত দৈন্যে এবং মৃত্যু হস্তে জীবন স্নাহান্নে গজনী ত্যাগ করে আবার বের হতে হলো অজানার উদ্দেশ্যে। গজনী ত্যাগ করার পূর্বে কবি সুলতান মাহমুদের এই হীনমন্যতার জন্য তাকে গালমন্দ করে একটি বঙ্গ রসাত্মক কবিতা লেখেন এবং তা মসজিদের দেয়ালে টানিয়ে রাতের অন্ধকারে গজনী ত্যাগ করেন। ইতিপূর্বে কবির সুখ্যাতি দেশ বিদেশে যেমন ছড়িয়ে পড়েছিল, তদরূপ রাজদরবারের কবির ভাগ্য বিপর্যয়ের কথাও বহুদূর ছড়িয়ে পড়ল। গজনী ত্যাগ করে কবি কোহিস্তান রাজ্যের রাজা নসিরুদ্দিন মুহতাসিমের নিকট রাজনৈতিক
আশ্রয় গ্রহণ করেন। কবি ফেরদৌসী সুলতান মাহমুদের প্রতারণা ও হীনমন্যতার কথা ভুলতে পারলেন না। এখানে অবস্থানকালে কবি সুলতান মাহমুদ লক্ষ্য করে একটি বঙ্গরসাত্মক কাব্য লেখে। রাজা নসরুদ্দিনের সুলতান মাহমুদ ছিলেন রাজা নসরুদ্দিন মুহতাসিমের একান্ত বন্ধু মানুষ। তাই রাজা কাব্যটি পাঠ করে দুঃখ পান। কাব্যটি বন্ধুর জন্য খুবই অবমাননাকর মনে করে রাজা কবিকে বিনিময়ের সাথে অনুরোধ করে কাব্যটি কিছু অর্থের বিনিময়ে ক্রয় করেন এবং তা বিনষ্ট করেন। রাজনৈতিক আশ্রয়ে এখানে কবির দিনগুলো খুবই সম্মানজনক ও আনন্দের সাথে কেটেছিল। কবিকে গ্রহণ করার জন্য দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রণ আসে, কিন্তু কবি কোনো আমন্ত্রণ গ্রহণ না করে এখান থেকেই চলে যান বাগদাদে। বাগদাদের তৎকালীন শাসনকর্তা কবিকে পেয়ে খুবই আনন্দিত হয়। বাগদাদ অবস্থানকালে কবি ইউসুফ জুলেখার কাহিনী নিয়ে 18,000 শ্লোকের একটি প্রেমের কাব্য রচনা করেন, কিন্তু কাব্যটি অতীতের গর্বে বিলীন হয়ে যায়। এছাড়া তিনি আরো বহু কাব্য গ্রন্থ রচনা করেন। বাগদাদে কিছুদিন অবস্থান করে কবি চলে যান নিজ মাতৃভূমি তুষনগরে। ইতিমধ্যে ন্যায় বিচারক হিসেবে পরিচিতি সুলতান মাহমুদ নিজের ভুল বুঝতে পারলেন। তিনি মর্মে মর্মে অনুভব করতে পারছিলেন যে কবি তার প্রতিশ্রুত স্বর্ণমুদ্রা না পেয়ে দুঃখ পেয়েছিলেন। রাজসভায় অন্যান্য কবি এবং আমলারা কবির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছিল। এ কথাও সুলতানের নিকট আর গোপন এল। তিনি প্রধানমন্ত্রী খাজা মঈনুদ্দিনকে রাজপথ থেকে বহিষ্কার করেন এবং অনতিবিলম্বে কবিকে ফিরিয়ে আনার সংকল্প ব্যক্ত করেন। কিন্তু মানব মন স্থায়ী নয়। সুলতানকে হ্যায় করে কবির লেখা কিছু কবিতা সুলতানের মনে পড়ে যায়। এতে সুলতান ক্রোধে ক্ষিপ্ত হয়ে কবিকে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে আসার জন্য একটি পত্র সহ বাগদাদে দূত প্রেরণ করেন। কবি সুলতানের প্রতি ক্ষুব্ধ হয়ে যে কবিতাগুলো লিখেছেন তার মধ্যে একটি নিম্র: রাজবংশে হতো যদি জন্ম তোমার, বকশিসে স্বর্ণমুদ্রার মুকুর সোনার, উচ্চমান নাহি যার বংশের ভিতর, কেমনে সহিবে সেই মানের আদর। তিক্ত বীজ হতে যে তরুণ জন্ম, নন্দন কাননে তারে কররোপণ, সিঞ্চন করে মূলে মন্দাকিনী ধরা, মধু আর দুগ্ধভর খাদ্যের পশবা, তথাপি ফলিবে তার আপন স্বভাব, সতত সে তিক্ত ফল করবে প্রসব। কিন্তু বাগদাদ থেকে কবিকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি, বরং বাগদাদের শাসনকর্তা সুলতানের প্রেরিত পত্রের এক কোণে আলিফ, লাম ও মিম এ 3টি অক্ষর লিখে দেন। সুলতান মাহমুদ পত্রে এই 3টি অক্ষর দেখে বিচলিত হয়ে পড়লেন। তিনি রাজদরবারে কবি ফেরদৌসীর অভাব দারুণভাবে অনুভব করেন। আর যদি কবি ফেরদৌস দরবার থাকতেন তাহলে এর অর্থ বোঝার জন্য রাজদরবারের বাইরে যেতে হতো না। সুলতানের ঘনিষ্ঠ বন্ধু কোহিস্তানের রাজা নসরুদ্দিন মুহতাসানের কবি ফেরদৌসীর উচ্চ প্রশংসা করে সুলতান মাহমুদের নিকট একটি পত্র প্রেরণ করেন। পত্র পাঠান্তে সুলতান খুবই মর্মাহত হন। তিনি বুঝতে পারলেন যে কবির প্রতি ন্যায় বিচার করেননি, বরং ষড়যন্ত্রকারীদের কুপরামর্শে তিনি কবির প্রতি অন্যায় আচরণ করেছেন। তাই সুলতান নিজে অপরাধী মনে করে কবি ফেরদৌসীকে ক্ষমা করে দেন এবং কবির প্রতি সুলতানের সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে কবির প্রাপ্য সমুদয় স্বর্ণ মুদ্রা সহ কবির জন্মভূমি ইরানের তুষনগরীতে কবির নিজ বাড়িতে ধূপ প্রেরণ করেন। কিন্তু ধূত যখন স্বর্ণ মুদ্রা নিয়ে যান তখন কবি পৃথিবীতে বেঁচে নেই। 1020 খ্রিস্টাব্দে মতান্তরে 1014 খ্রিস্টাব্দে কবি মৃত্যুবরণ করেন।